ভরা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, সিসিআরএপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরএপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। উপকূলীয় জেলা বরগুনা, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে এ জেলার অবস্থান, যার ফলে যে কোনো দুর্যোগের প্রথম আঘাত এখানেই পড়ে, আর এতে ক্ষতিগ্রস্ত হয় জানমাল। এসব দুর্ভোগের পাশাপাশি এখানকার মানুষ নানাভাবে পিছিয়ে আছে, তবে কৃষিতে বরগুনা জেলা দিন দিন এগিয়ে যাচ্ছে। কৃষকরা ফসল উৎপাদনের পাশাপাশি ফলের বাগান করে এগিয়ে যাচ্ছেন, যার মধ্যে পেয়ারা অন্যতম। আমার পেয়ারা গাছ আছে, আমি পেয়ারা বিক্রি করি। 10টি গাছ আছে, ভালো পেয়ারা দেয়। প্রথম লাগাইছি একটা লাগাইয়া, তারপর প্রথম গর্ত করিয়া, এরপর কিছু গোবরে ফাঁস দিয়া লাগাই দিছি। তারপর প্রত্যেক বছর অল্প অল্প একটু সার দিয়া তার রাখিয়ে দিই, তাতে ভালো ফল ধরে। পেয়ারা দিয়ে লাভ পাওয়া যায়, বেশি লাগাইলে অনেক কিছু হয়, খাওয়া যায়, আত্মীয়-স্বজনদের খাওয়াই। পেয়ারার বাগান করলে একদিকে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয়, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। তবে পেয়ারার নানা রোগ দেখা নিয়ে অনেক কৃষককেই বিপাকে পড়তে হয়। প্রচুর পেয়ারা হয়, আমি খাই এবং বিক্রিও করি।
হঠাৎ করে মধ্যে মধ্যে দুই একটা পেয়ারায় রোগ দেখা যায়। এই পেয়ারার রোগ ও পোকার আক্রমণ সম্পর্কে জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যা থেকে বাঁচা যায়। পেয়ারার রোগ নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। আপনারা জানেন যে পেয়ারার বেশ কিছু রোগ আছে, এগুলোর মধ্যে যেমন আছে পেয়ারার অ্যানথ্রাকনোজ এবং আরেকটি রোগ আছে ডাইব্যাক রোগ। আপনারা জানেন যে অনেকগুলো পেয়ারা আছে যেগুলো আপনারা দেখবেন যে কুচকে যায় এবং অনেক পেয়ারা আছে যেগুলো পচন ধরে, অর্থাৎ কালো কালো দাগ হয়, দাগগুলো ধীরে ধীরে বাড়ে এবং পুরো পেয়ারাটা আস্তে আস্তে পচে যায়। এটি আসলে একটি ছত্রাকজনিত রোগ। বৃষ্টি এবং বাতাস এই দুটার মাধ্যমেই অথবা কোনো পোকামাকড়ের মধ্যে খুব দ্রুত এই রোগটি ছড়ায়। তো এক্ষেত্রে আপনি যদি ছত্রাকনাশক স্প্রে করেন, যেমন ডাইথেনেম 45 বা ব্যাবিস্টিন, এগুলো যদি আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন, তবে এক্ষেত্রে আপনারা খুব সহজে দমন করতে পারবেন। আরেকটা আছে পেয়ারার ডাইব্যাক রোগ, যেটা কিছু দেখবেন যে ডালপালা আগার দিক থেকে মরে মরে আসছে। এগুলো যদি আপনি কেটে দেন এবং যদি কিছু পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেন, তবে খুব দ্রুতই এটার থেকে আপনি রক্ষা পেতে পারবেন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফল খেলে 12 মাস রোগ জীবাণু হবে হ্রাস। আমাদের সবারই প্রতিদিন কম বেশি ফলমূল খাওয়া উচিত। পেয়ারা ভিটামিন যুক্ত একটি ফল। পেয়ারায় ভিটামিন সি রয়েছে। পেয়ারা চাষে কৃষক তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, তবে এজন্য সঠিক জাত নির্বাচন করতে হবে। সঠিক নিয়মে সার প্রয়োগ করে চারা লাগিয়ে গাছ বড় হওয়ার সাথে সাথে পরিচর্যা করতে হবে। উপযোগী পরিবেশে গাছ লাগানো সহ গাছের সঠিক যত্নের মাধ্যমে পেয়ারা চাষে লাভবান হওয়া সম্ভব। এ নিয়ে আরো কিছু কথা বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। আপনারা জানেন যে পেয়ারা একটা ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ফলটি উঁচু এবং মাঝারি জমিতে জন্মে থাকে। আমাদের দেশে যে জাতগুলো বেশ জনপ্রিয় সেগুলোর মধ্যে রয়েছে স্বরূপকাঠি, কাঞ্চননগর, মুকুন্দপুরি। এছাড়া কিছু কিছু জাত আছে যেগুলো আমরা কাজী পেয়ারা নামে বা বাড়ি পেয়ারা নামে জানি। আপনারা জানেন যে কাজী পেয়ারা আকারে খুবই বড় হয়। এর ওজন প্রত্যেকটা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়। আমরা সাধারণত গুটি কলম এর মাধ্যমে এই চারাটা বংশ বিস্তার করে থাকি। আর এই গাছটি আপনি রোপণ করার সময় প্রতি গর্তে যদি সম্ভব হয় 20 কেজি গোবর সার দিবেন, পচা খৈল দিবেন 2 কেজি, টিএসপি সার 200 গ্রাম এবং এমওপি সার 200 গ্রাম দিয়ে আপনি অবশ্যই চারাটি লাগাবেন। তাহলে আপনার খুব দ্রুত চারাটি বাড়বে। আর আপনারা জানেন যে পেয়ারা গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরিচর্যা করতে হয়, যেগুলোর মধ্যে রয়েছে যে অনেক ডাল আছে যেগুলো ভেঙে যায় বা রোগাক্রান্ত বা মরা যদি ডাল থাকে সেগুলো অবশ্যই আপনি কেটে দিবেন। আর একটি বিষয় হলো যে যদি প্রচন্ড খরা থাকে সেক্ষেত্রে আপনি বছরে 1 বার বা 2 বার আপনি সেচ প্রয়োগ করতে পারেন। যদি আপনি যথাযথ ব্যবস্থাপনা করেন তবে দেখা যাবে যে পেয়ারা চাষ করার ফলে আপনি অনেক সুন্দর, আপনি একটা লাভবান ফসল হিসাবে এটিকে আপনি রূপান্তরিত করতে পারছেন। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি কার্যক্রমে ইফাদের সহায়তায় বরগুনায় হচ্ছে মার্কেট উন্নয়ন, সেই সাথে ওমেন মার্কেট সেকশন, সাইক্লোন শেল্টার নির্মাণ,
রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্ট নির্মাণ সহ হচ্ছে উন্নয়নমূলক নানা কাজ। এসব কাজ করার পর জরিপ করে দেখা হচ্ছে সাধারণ মানুষের অবস্থা, আর এতে উঠে আসছে ঘুরে দাঁড়ানোর গল্প। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। মূলত বিশেষ করে মহিলাদের যে যারা লাভ্যাংশ নিয়েছে সেই বাজারগুলার আপনার স্যাম্পল বেঁচেছে। আমরা 2-1টা বাজারে দেখেছি 7-8 জন মহিলাকে আমরা বিভিন্ন সময় আলাপ করেছি, দেখেছি যে তার ভিতরে 60 থেকে 80% মহিলাই তারা এই আইজি অ্যাক্টিভিটিতে তাদের এই লাভটা তারা ইনভেস্ট করেছে এবং সেখানে তারা দেখা যায় যে তাদের গরু, ছাগল এগুলো তারা পালতেছে। অনেকে 2-1টা পরিবার দেখেছি যে তারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা বাড়ির ভিতরে যে ব্যান কিনে ব্যানের মধ্যে মুড়ি ভেজে সেটা পারিবারিকভাবে তারা বাজারে নিয়ে বিক্রি করতেছে এবং 50-60 মণ ধানও তারা কিনে রেখেছে, যাতে তারা এই রমজান মাসের আগে এই সার্ভেটা আমরা করেছি, সেখানে দেখেছি যে তারা এই ব্যবসাটা তারা 2-1 জন আবার এটা বেশ ভালো লাভবান হয়েছে এবং ওভারঅল মিলে তারা বেশ প্রায় 60 থেকে 80% মহিলাই ভালো অবস্থানে আছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে কুলবাগান করার গুরুত্ব, লাগানোর নিয়ম ও সুফল সম্পর্কে একটি নাটক। আরে হিমুজে, কোথায় যাইতে আছো? এই সময় মনে হইতে আছে তোমার মেজাজ গরম, একসে রাগ থাকতে আছি, বাড়িতে কোনো গন্ডগোল করিয়ে আসছো নাকি? হ্যাঁ, তুমি ঠিকই থাকছো, আমার রাগই উঠে গেছে গায়ে। আরে আল্লাহ, কে রাগ উঠে গেছে? কা সমস্যার কথাটা জানতে পারি নাকি? আরে কি কমু, মোর বিজয়টায় পেয়ারা গাছে চাষাবাদ শুরু হচ্ছিলাম। এত ভালো কথা, এটা তো আমি আগে হইতে নি জানি যে তুমি পেয়ারার চাষাবাদ শুরু করছো, তাই সমস্যাটা কোনানে হইতে? আরে ওই মোনাই বাড়ির মিলুন গো কয়টা ছাগল আছে না, এই ছাগল কয়টায় মোর পেয়ারা গাছের সব পাতা খাইয়ে হতাই হেলাইছে। এই ছাগল কগ্য মুই আবার ভাঙ্গে থইছি, এখন ওই মিলুন নিয়ে বলাই আনতে যাইতেছি, অরে ধরিয়ে এনে দেখামু, এরপর ওরা তাই জরিবে না দেওয়াই, এরপর ছাগল ছাড়মু, হের আগে ছাড়মু না। আরে আল্লাহ, আরে এটা তো ঠিকই আছে, এতে মাথা গরম হইবি, তাই আবার কিছু কথাবার্তাও আছে, নিজেরও কিছু হারার থাকতে আরে। ওদিকে যে উনি ছাগল মেলা দিচ্ছে, এটাও একটা অপরাধ না। হ্যাঁ ঠিকই কইছো, মাথা গরম হওয়ারই কথা। আরে হ্যাঁ তো ঠিকই কইছো, এতে হিমু কই যাও ভাই? ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। তোমার লই কথা হইতে আছে? কি আমার লই আবার কি কথা? তোমার ছাগলে সর্বনাশ করছে, আর হবরি গাছের পেয়ারা খাইয়ে লাইছে। কি আমার ছাগল? আরে পেয়ারা খায় না, পেয়ারা গাছ তো পেয়ারাই হয় না এখন, তাই হইলে তারা তারা পাতা খাইয়ে হতাই হেলাইছে। কোন সময় ভাই? ছাগল টাগল তো সব সময় বান্ধেছেন যে তুই? হয় মোর লাগে ল দেখবা নে, লন লন কহানে দেখকে লই আগে। তোমার ছাগলের লগে মোলাকাত করবা নে, লও মগবাড়ি লও। এই দেখো তোমার ছাগল সব পাইছো তখন? পাইছি তো। পাইছো? এই ছাগলের লগে মোলাকাত করতে হইলে এই বাড়ি লই যাইছেইলে তাহা মোর ওই জরিবানা এই চারার দাম দেবা, এরপর জরিবানা দেবা, এরপর এই লই যাবা। তুমি কয়টা হাসাও? তুমি যে কয়টা চাবা মুই সেই কয়টাই দিমু। তুমি কয়টা হাসাও নাও। হ্যাঁ মন নাই বেরপো, তো চাহা বেশি হয়ে গেছে, চাহার জ্বালা দিতেও নাই এককালে। কি এই চারা হুদয় এমনি হয় নাই, চাহা দিলেই হয় না,
মোর তৈরি হতে কষ্ট গেছে, শ্রম গেছে। টাকা চাইলে এই বিক্রি তো কইলাম যে কয়টা লাগে, তুমি মুখ বাড়িতে যাই আনিও যে কয়টা লাগে। আরে তোমরা থামো থামো, ঝগড়া থামাও, কথা আছে এইখানে। কথা হইলে এই যেমন তোমার ছাগল মেলা দেছো এইটা একটা ভুল হচ্ছে, আর এই ও ভুল হচ্ছে হইলে আর এই জমি নির্বাচন করছে, জমি চাষ দিছে, এইপর সার দিয়ে থুইছে আগে হইত গুনে, এরপর এই সার দেওয়া খাদের মধ্যে ও গাছ লাগাইছে, এইপর পরিচর্যা হরতে আছে, গাছ ডাঙ্গর হইতে আছে, পেয়ার হইবে, ওর ভুল হইলে বেড়া দেয় না সাইকুলে। মোর জায়গায় বুঝ বেড়া দেবো না তোর কি? আরে হেটা না, পশু পাখিতে তো আর বোঝে না, গরু ছাগল বাছুর এগুলো তো আর বোঝে না যে কোনটা খাওয়া লাগবে কোনটা খাওয়া লাগবে না। আর সবসময় তো একজনে ছুটি আইতেই পারে, আর সবসময় তো বান্ধে থোয়াও যাইবে না। আমি তো বাড়ি বান্ধেই থুই সবসময়, এটা হইতেই পারে। কইছি যাই হোক, এখন বেড়া যদি দিতে হইলে এই যে চাষবাস করা, বেড়া দাও এই চাষবাসের একটা অংশ। ভুল আছে। এখন এই ছাগল ওনারটা উনি লই যাও, তুমি বেড়া দেওয়ার ব্যবস্থা করো বেটা, টাকাও দিয়ে যাও। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো বুঝবো না, পরে বুঝবো না। বিয়েলে দোকানে চা খাই যাই, হেন বিয়ে ব্যাপারটা দেখবো না। এই বিষয় হইলে ঝগড়া বিপদে করলে কিছু আইবে যাইবে না, আর গাছও আইবে না, বুঝছো? ঠিক। একবার তোমার এই এর মধ্যে গরু ঢুকছে, এরপর শক্ত হরিয়ে বেড়াতে তৈবে, তাহলে এরপর আর ঢুকতে পারবে না, বুঝছো? শ্রোতা বন্ধুরা, শুনলেন কুলবাগান করার গুরুত্ব, লাগানোর নিয়ম ও সুফল সম্পর্কে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 অক্টোবর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের রচনা বিজয়ীরা হচ্ছেন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তামান্না তানি প্রথম, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা দ্বিতীয় ও আঙ্গারপাড়ার শাহনাজ তৃতীয়। সেপ্টেম্বর মাসের রচনার বিষয় ছিল দুর্যোগ মোকাবেলায় নারী। এখন শুনবেন প্রথম স্থান অধিকারী তামান্না তানির রচনাটির অংশবিশেষ। দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস অনেক পুরনো। যখন বৃষ্টি চলাকালীন সময় অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়, সাগর নদীর পানি বেড়ে যায়, গাছপালা, পশু পাখি ও মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয় বন্যায়। সেই সাথে খরা, কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড় সহ নানা দুর্ভোগই হলো দুর্যোগ। বরগুনায় যে সকল দুর্যোগ আঘাত হানে, বরগুনায় নানা ধরনের দুর্যোগ আঘাত হানে, যার মধ্যে প্রধান প্রধান হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিরিক্ত জোয়ার, কালবৈশাখী ঝড়। ঘূর্ণিঝড়ের মধ্যে 2007-এর সিডর অন্যতম, যেটিতে অসংখ্য প্রাণহানি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল সম্পদ। দুর্যোগ ও নারী।
দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে নারীরা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। নারীরা যদি সচেতন হয় এবং তাদেরকে সহযোগিতা করা হয়, তবেই তারা দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। দুর্যোগ সৃষ্টির ফলে মানুষের জীবন বিপন্ন হয়, সম্পদ নষ্ট হয়, গাছপালা বিনষ্ট হয়, নির্মাণ অবকাঠামো ভেঙে পড়ে। কিন্তু সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নারীদের। নারীরা তাদের চুলে পেঁচিয়ে, কাপড়ে পেঁচিয়ে শেল্টারে না যাওয়ার ফলে মারা যায়। নারীদেরকে আগে শেল্টারে না নেওয়ার ফলেও তাড়াহুড়ো করে শেল্টারে যাওয়ার সময় পদদলিত হয়ে কিংবা গাছের সাথে ধাক্কা খেয়ে অথবা পানিতে তলিয়ে তাদের প্রাণ যায়। এজন্য নারীদেরকে আগেই শেল্টারে নিতে হবে নিরাপদ আশ্রয়ে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার অনেক কর্মসূচি গ্রহণ করছেন, যার ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। এটি আরো কমানোর জন্য সরকারের পাশাপাশি সকলকেই কাজ করতে হবে। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, পেয়ারায় কোন ধরনের ভিটামিন রয়েছে? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি। কুইজটি আবার শুনুন। পেয়ারায় কোন ধরনের ভিটামিন রয়েছে? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি। উত্তর পাঠাবেন 8 অক্টোবর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন লাকুরতলার নাসরিন জাহান রিয়া। গত সপ্তাহের কুইজ ছিল লোকবেতার কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত, যার সঠিক উত্তর খাগদন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকেল 3:45। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় পেয়ারা চাষ। এ বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন ফোন কলের মাধ্যমে এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনি আপনার মতামত কিংবা পরামর্শ অথবা স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন বা জানতে চাওয়াটি জানতে চাইতে পারেন ফোন কলের মাধ্যমে 01782973478 এই নম্বরে। 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। শ্রোতা বন্ধুরা,
অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ইমরান হোসেন। আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। পেয়ারা খুবই লাভজনক এবং বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, এবং এটি বিশেষ করে আমাদের এই অঞ্চলে বেশ জনপ্রিয়। একটি বাড়ি মানে হচ্ছে সেই বাড়িতে আর কিছু না থাকুক একটি পেয়ারা গাছ আছে। তো পেয়ারা চাষ লাভজনক বা পেয়ারা চাষের উপকারিতা, এটি নিয়ে প্রথমে শুনবো আপনার কথা। যেহেতু পেয়ারা আমাদের একটা জনপ্রিয় ফল, যেটা গুরুত্বপূর্ণ শারীরিক গঠন এবং শারীরিক সুস্থতা থাকার জন্য এই ফলটা অন্যতম, যে রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে। তো আমাদের যে আবহাওয়া, মাটি, এর একটা অনুকূল পরিবেশ যা পেয়ারা উৎপাদনের জন্য যথেষ্ট। যে পেয়ারা উৎপাদন অনেক হচ্ছে কারণ পেয়ারা এমন একটি গাছ যেখানে বাড়ির যে পরিবেশটা বজায় রাখে এবং বাৎসরিক ফলের চাহিদাও সম্ভব। সেই সাথে যদি বাগান করা যায় তাহলে তো কৃষক আর্থিকভাবে লাভবান। কৃষক আলাদা বাগান তৈরি করে সে কাঙ্ক্ষিত ফল উৎপাদন করতে পারে। এছাড়াও যে কৃষক যদি অন্য ফলের সাথে সাথী ফসল হিসেবেও এটা চাষ করে সে লাভবান হতে পারে এবং বাড়তি আয় করে নিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিষয়টি নিয়ে মূলত আজকের আলোচনায় কথা বলবো এবং আরো বিশদ আলোচনা এই বিষয়ে হবে। পেয়ারা চাষের জন্য মূলত আমাদের যে পরিবেশ এবং আবহাওয়া, বরগুনার উপকূলীয় জেলা, এটি মূলত কেমন এবং এখনকার অবস্থা কেমন? বরগুনায় কৃষকরা বা গৃহস্থলীরা বা বরগুনার মানুষ এটিকে কিভাবে দেখছেন, তারা করছেন কিনা অবস্থা, এবং আমাদের পরিবেশের সাথে এটি মূলত সেট হলো কিনা বা এটি কতটা উপযোগী? জি, পেয়ারা আমাদের বরগুনাতে চাষের জন্য একটা উপযোগী। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রতিটা বাড়িতেই 2-4টা কিংবা অধিক 8-10টা এরকম পারিবারিক পর্যায়ে প্রত্যেকের বাড়িতেই এই গাছ লাগানো আছে এবং এর পরীক্ষা চলমান অবস্থায় আছে, লাগাচ্ছে, পেয়ারা আনয়ন করতেছে। আসলে এটা মূলত যে আমাদের যে বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3, এ জাতের যে গাছগুলো বছরে 2বার মানে ফল দিচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা বছরই পেয়ারা মানে পাওয়া যাচ্ছে, গাছ পাওয়া যাচ্ছে। এটা আসলে যে যতগুলো ফল আছে আমাদের যে নিজ বসত বাড়িতে, তার চাইতে পেয়ারার ভূমিকা অন্যতম। অর্থাৎ এটি কিন্তু বিশেষ করে পুষ্টি কিংবা আর্থিক এবং বাড়ির পরিবেশ রক্ষা সবকিছু মিলিয়ে, এবং এটি ফলও বছরে অন্তত 2-3বার করে দেয়। হ্যাঁ, বছরে সারা বছরই পাওয়া যায়। এটি ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি পেয়ারা চাষ নিয়ে। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। আমরা তার কথা শুনছি। পরবর্তীতে জানতে চাইব এই পেয়ারা চাষ, তো এই পেয়ারা চাষের জন্য মূলত জাত নির্বাচন এবং চারা রোপণ, তো আপনি একটু আগে জাতের কথা বলছিলেন, তো সেটি নির্বাচন এবং চারা যখন কেনা হয়, কৃষক কিনে, তখন আসলে কোন ধরনের চারা তারা দেখে কিনবেন যেটিতে মানে তার ওইটা হবে বা নষ্ট হবে না, বা একটু দেখে কিনলে সেটি ভালো হবে, সেই বিষয়টা? যে আসলে কৃষি কাজ করতে গেলে কৃষকদের অবগত থাকতে হবে জাত এবং চারা নির্বাচন, এই দুটোর উপর। প্রত্যেকটা ফল গাছের উপরই তার ফল এবং আমাদের কৃষি সকল ক্ষেত্রে চারা নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ। যে চারা নির্বাচনের আগেও জাতটা নির্বাচন করতে হবে, যে আমি কোন জাতের জাত নির্বাচন করতে চাই, কোনটা লাগাতে। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে যে স্বরূপকাঠি, তারপর মুকুন্দপুরি,
চট্টগ্রামের জাত এ জাতীয় মূলত অরহ চাষাবাদ হচ্ছে। এর চাইতেও আরো আধুনিক হয়ে যাচ্ছে আমাদের যে থাই পেয়ারা। এছাড়া আছে আমাদের বাড়ি কর্তৃক যে গবেষণা কর্তৃক যে জাতটি হচ্ছে তা বাড়ি 1, বাড়ি 2 এবং বাড়ি 3। এই জাতটা আমি যেটা আবারও একটু রিপ্লাই করি, এই জাতগুলো বছরে 2 বার বা তার অধিক ফল দেয়, অর্থাৎ সারা বছরই ফল পাওয়া যায়। এবং পরিবারের চাহিদা মিটিয়েও আমাদের যে পেয়ারার যে কাঙ্ক্ষিত কোনো ঘাটতি নাই। আর জাত নির্বাচনের ক্ষেত্রে যে জাত বেশি ফলন দেয়, কারণ 1 হেক্টর জমিতে যে পরিমাণ আমরা ধান বা চাল পাই তার চাইতে যদি সেই 1 হেক্টর জমিতে আমি যদি পেয়ারা চাষ করি তার 4 থেকে 5 গুণ ফসল পেতে পারি, লাভবান হতে পারে। এক্ষেত্রে জাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে। মূলত যে জাতটা কৃষকদের জানতে হবে এবং আমরা তাদেরকে জানানোর জন্য বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষিতভাবে আমরা ডেমো দিয়ে থাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, যে এই জাতটি আসলে আবহাওয়ার সাথে সহনশীল, রোগমুক্ত, পোকামুক্ত এবং অধিক পরিমাণে ভিটামিন সি থাকে বা খাদ্য উপাদান থাকে। আর চারার ক্ষেত্রে যে চারাটা নির্বাচন করার জন্য চারাটা যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ সুস্থ সবল একটা চারা নির্বাচন করতে হবে, সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে। এবং ভালো জাত নির্বাচনের জন্য চাষি নিজেও তার যে জাত থেকে, অর্থাৎ পেয়ারা পরবর্তীতে উৎপাদনের জন্য সে মিনি নার্সারি করে চারা নিজে নির্দিষ্ট উৎপাদন করতে পারে, নিজে লাগানো এবং বিক্রিও করতে পারে। তো এটি মূলত মিনি নার্সারিটা এটি অর্থাৎ পেয়ারার কলম নাকি আটি? পেয়ারার গুটি কলম আছে, গ্রাফটিং আছে এবং বিচি দিয়ে তিনটি উপায় দিয়ে করা যায়। আমরা পেয়ারার চাষ করা, এটি হোক আমাদের বাড়িতে 1, 2 কিংবা 5টি গাছ লাগানো, এবং হোক এটি আমাদের বাগান করা, পেয়ারার বাগান করা, চাষাবাদ করা। তো দুটি জায়গার ক্ষেত্রেই জমি নির্বাচনটার কথা শুনতে চাইবো, যে আসলে ছায়াযুক্ত কিনা বা রৌদ্রযুক্ত, রৌদ্র থাকতে হবে বা একটু পরিষ্কার থাকতে হবে বা বাড়ির কোন দিকে, এবং সেই ক্ষেত্রে জমি নির্বাচনের সাথে সাথে জমিটি তৈরি করা, সেখানে সার প্রয়োজন কিনা, এই বিষয়টি। জমি নির্বাচন, জমিটি অবশ্যই খোলামেলা থাকতে হবে এবং জমিটি সাধারণত জমির চেয়ে একটু উঁচু, মাঝারি উঁচু থাকতে হবে, পানি কিংবা বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি না হয় এমন জায়গা নির্বাচন করা উত্তম চাষের জন্য। এবং সেক্ষেত্রে যারা মূলত এটিকে অর্থাৎ বিক্রি করার জন্য বাড়িতে নয় ও আলাদা ভাবেই করবেন, সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক উপায়। এই পেয়ারার ফাঁকে ফাঁকে কিন্তু সে অন্য, যেমন সে আমাদের ভালো জাতের যে কচু রয়েছে সেটি লাগিয়ে দিতে পারেন, ভালো জাতের যে কলা রয়েছে সেটি তিনি লাগিয়ে দিতে পারেন পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে। তো এক জায়গায় তিনি অনেকগুলো বিষয়কে তিনি কাজে লাগাতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা পারিবারিক বাগান কিংবা বাণিজ্যিক উপায়, নারিকেল বাগান হোক, আম বাগান হোক কিংবা কাঁঠাল বাগান হোক, যে এই নারিকেল এবং কাঁঠাল বড় বৃক্ষ জাতীয় গাছ বা ফল গাছ, এটার ফাঁকে যদি সাথী ফসল হিসেবে আমি পেয়ারা গাছ লাগাই, এটার দূরত্বে মাঝখানে যদি সাথী ফসল হিসেবে একটা পেয়ারা গাছ লাগাই, সেখানে কাঙ্ক্ষিত ফসল আমি তো পাবোই, প্লাস বাড়তি ফসলও পাবো। এবং পেয়ারা গাছ বেশি জোপালো হয় না এবং যে বাগানের যে আকার বা বিস্তৃত বেশি লাভ করে না, অল্প জায়গায় অর্থাৎ 5 মিটার যে দূরত্বে যদি আমি পেয়ারা গাছ লাগাই, তাইলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের
যে পেয়ারাটা বাগানটা একটা দৃশ্যমূলক হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলন আমরা এখান থেকে আশা করতে পারি। আমরা অনেক সময় দেখি যে পেয়ারার ফুল ঝরে যায় এবং ফুল ঝরে যাওয়ার পরে আরেকটি পর্যায়ে এসে ফুলটি যখন ফলে পরিণত হয় এবং ছোট ছোট গুটি গুটি যখন হয় তখন সেই পেয়ারা ফলটা ঝরে যায় অনেক ক্ষেত্রে। তো এইটি মূলত কেন হয় এবং এটি থেকে মানে এইটা হবে না, সেটির জন্য কৃষক আসলে কি করবে? এটা আসলে পেয়ারা কিংবা অন্য ফল যে ফলই হোক না কেন আবহাওয়ার তারতম্যের উপর বিস্তার করে পোকামাকড় এবং রোগ বালাই। মূলত পেয়ারার রোগ অনেকগুলো হয়ে থাকে, বিভিন্ন রোগ, যেমন অ্যানথ্রাকনক্স, পেয়ারার ফল ছিদ্রকারী পোকা, পাউডারি মিলডিউ এবং ডাইব্যাক ইত্যাদি যদিও মূলত পেয়ারায় হয়ে থাকে। যে ফুল ঝরে যায়, ফুল ঝরে যেতে পারে এই কারণেও যে যদি মাটিতে খাদ্য উপাদান কম থাকে সে কারণেও ফুল ঝরে যেতে পারে। মাটিতে যদি রস না থাকে সে কারণেও ফুল ঝরে যেতে পারে এবং ফলও ঝরে যায়। দেখা যাচ্ছে যে ফল যখন মার্বেল আকৃতির হয় তখন কিন্তু অনেক গুটি ঝরে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যায়। এটা ফলের ফল ছিদ্রকারী পোকা হয়। যখন ফুল থেকে ফলে পরিণত হয়, ডিম্বাশয় গঠন হয়, তখনই যে ফল ছিদ্রকারী পোকা ওর ভিতরে ঢুকে যায়। যে ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকাটা ওর মাংসল অংশ খায়, খেতে অনেক সময় লাগে, ফল বড় হয়ে যায়। দেখা যাচ্ছে মাঝে মাঝে ফল শুকিয়ে ঝরে পড়ছে কিংবা ঝরে যাচ্ছে। এর জন্য প্রতিকার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এছাড়া পোকা ছাড়াও রোগ হতে পারে, যেমন কোন কোন ক্ষেত্রে যে ফলটা কালো হয়ে ঝরে পড়ে যায় অথবা আধা পাকা অবস্থায় ফল পচে পড়ে যায়। এটা অ্যানথ্রাকনোস জনিত রোগের কারণে হতে পারে, অথবা ফল ফেটে পড়তে পারে, ফেটে যায়। বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণে মূলত এগুলো হতে পারে। এজন্য যখন যে পরিস্থিতি দেখা যায় সেই পরিস্থিতির উপর যে প্রতিকার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। মূলত প্রতিকারের প্রথম ধাপ হচ্ছে যে গাছকে, যে গাছের নিচে যে শুকনা ডালপালা পড়ে থাকে গাছের গোড়া পরিষ্কার করা, ডাল শুকনো ডাল কেটে ফেলা। যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বাগান রাখে তাহলে রোগ বা পোকা থেকে কিছু অব্যাহতি পাওয়া যায়। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব আপনারা শুনছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। আর এতে মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছেন লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও। শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনায় আছি। আজকের আলোচনায় অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। পেয়ারা চাষ নিয়ে আমরা আলোচনা করছি। পেয়ারা রোগ বালা, স্থান নির্বাচন, জমি তৈরি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানলাম এবং করণীয় সম্পর্কে আমরা জানলাম। এ পর্যায়ে জানতে চাইব যে এটিকে মূলত বাণিজ্যিকভাবে নিয়ে আসা যায় কিনা, যে পেয়ারা ওইভাবে উৎপাদন, বাজারজাতকরণ এবং বাইরেও পাঠানো, এটি বরগুনাতে সম্ভব হবে কিনা, সেটির জন্য আসলে সরকারি বেসরকারি পর্যায়ে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন রয়েছে? বরগুনাতে যে পরিমাণ পেয়ারা গাছ রোপণকৃত অবস্থা আছে তাতে যে পরিমাণ ফল পাচ্ছি, সিজনাল যে ফলটা পাচ্ছি, আসলে ফল আহরণ করার জন্য, অর্থাৎ আহরণ করার পরে যে সংরক্ষণ ব্যবস্থাপনা আমাদের এখানে নেই। যেহেতু সিজনে যখন ফল বেশি হয় বা উৎপাদন বেশি হয় তখন চাহিদা অনুযায়ী যোগান বেড়ে যায়, যার জন্য দাম কিছুটা কম থাকে। বিধায় চাষি চাষাবাদ করতে যে অনেক সময় একটু হোঁচট খাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা আমাদের উৎপাদিত ফলকে সংরক্ষণ করতে পেরে পরবর্তীতে যদি এটা
প্যাকেটজাত করে বা কোনো খাদ্য প্রদান যেমন জেলি করা যেতে পারে, আচার করা যেতে পারে, এই উপায় মানে সংরক্ষণ করে আমরা যদি এটা করতে পারতাম তাইলে আমাদের বিষয়টা আরো সুস্পষ্ট হতো, যে চাষাবাদ আরো বেড়ে যেত। খুবই আমি যেটা বুঝতে পারছি যে ব্যবহারটাকে আরো বিস্তৃত করতে হবে পেয়ারা। শুধুমাত্র পেয়ারা গাছ থেকে পাচ্ছি খাচ্ছি সেটি নয়, এটি দিয়ে আসলে অন্য কি করা যায় সেইটি চিন্তা করতে হবে। তাহলেই মূলত এটির মানে অবস্থা। হ্যাঁ, আপনি বললেন একটু আগে জেলি করা এবং আচার করা এই বিষয়গুলো। আমি গ্রামের মানুষ কিন্তু ইতিমধ্যে বিশেষ করে পেয়ারা বানিয়ে খাওয়াটা তাদের রয়েছে, কিন্তু সেটি পারিবারিক পর্যায়ে, এটি দিয়ে আচার করা মূলত এখন পর্যন্ত ওইভাবে হয়ে ওঠেনি, যেটি হলে হয়তো এটির চাহিদাটা আরো বাড়বে। যদি এটা কোনো উপায়, যদি আমরা আমাদের সংরক্ষিত বা আহরণকৃত যদি পেয়ারা এই আচারের পরিমাণটা অর্থাৎ বানানোর কৌশলগুলো যদি আমরা জেনে সংরক্ষণ করতে পারতাম এবং খাওয়ার উপযোগী মানুষ যদি আগ্রহী মানে হতে পারতো বা আগ্রহী দেখানো যেত তাহলে এটা ব্যবহারটা দিন দিন বেড়ে যেত। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বে। আমরা কিছু SMS পেয়েছি, ফোন কল পেয়েছিলাম, আমরা আলোচনার জন্য নিতে পারিনি। অনেকেই বিশেষ করে মৃতা লাকুরতলা থেকে আমাদেরকে কুইজের উত্তর দিয়েছেন এবং শাহানাজ আঙ্গারপাড়া থেকে কুইজের উত্তর দিয়েছেন। পারভেজ ছোট লবণগোলা থেকে আমাদের সাথে রয়েছেন এবং অনুষ্ঠানের সম্পর্কে তিনি মতামত দিয়েছেন যে ভালো লাগছে। দুঃখী পটুয়াখালী থেকে আমাদের সাথে রয়েছেন। সোনাখালী থেকে কারিমা SMS করেছেন তার মতামত দিয়ে। আপনারা যারা SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের স্টুডিওতে অতিথি যিনি রয়েছেন আমরা তাকেও ধন্যবাদ জানাবো। আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের ফোন কলগুলো মাঝে মাঝে যেগুলো এসেছিল আলোচনার জন্য নিতে পারিনি। আপনারা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নগুলো নিয়ে যুক্ত হতে পারবেন আমাদের সাথে এবং আপনার প্রশ্ন শুধুমাত্র সে ওই বিষয়টি নিয়েই যে আপনাকে প্রশ্ন করতে হবে সেটি নয়, প্রাসঙ্গিক থাকতে হবে, কিন্তু সেটির সাথে আপনার বিগত দিনের বা বিগত বিষয়ের যদি কোনো বিষয় আপনার জানার থাকে সেটিও আপনারা বলতে পারবেন এবং সেটিও জানতে চাইতে পারবেন। শেষে এসে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি যিনি রয়েছেন, বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকের আলোচনায় আমাদের সাথে অংশ নিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। আমরা তার সর্বশেষ কথা শুনবো, এই মুহূর্তে কৃষকের জন্য তার কথা এবং সেই সাথে পেয়ারা চাষে কৃষক যেন উদ্বুদ্ধ হয়, শুধুমাত্র পারিবারিক পর্যায়ে নয় বাণিজ্যিক ভাবেও যাতে এটি চাষাবাদ করা হয় সেই কথা তার কাছ থেকে শুনবো। তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে যদি আমরা চাষাবাদ করি বাণিজ্যিক উপায়, পারিবারিক উপায়, আমরা আমাদের দেখা যাচ্ছে বাড়ির আনাচে কানাচে পতিত জায়গা পড়ে আছে, আসলে সেই সব পতিত জায়গাগুলো যদি ফল বাগানের আওতায় নিয়ে এরকম পেয়ারার আবাদ করতে পারি তাইলে আমাদের একদিকে আর্থিক সচ্ছল হবে, আর একদিকে জমিটা সর্বোত্তম ব্যবহার হবে, আর একদিকে দেশের মানুষের যে পুষ্টিমানের খাবারটা বৃদ্ধি পাবে। এই কারণে আমাদের এটা করা উচিত, যার যতটুকু জমি যে জায়গা আছে। আর পেয়ারা গাছ এমনই একটা গাছ, তার বৈশিষ্ট্য যে পেয়ারাটা খোলা জায়গায় হয়, এমনকি দেখা যাচ্ছে যে গাছের ছায়া তো পেয়ারা দেয়। বিশেষ করে গ্রামের যে গাছগুলোতে তারা কিন্তু পরিচর্যা নাই, যেখানে খুশি সেখানে লাগাচ্ছে, কিন্তু পেয়ারা হচ্ছে তারা প্রতি বছর খাচ্ছে। তো পেয়ারার গাছ দিন দিন যদি আমরা বাড়াই, প্রতি বছর 2-4টা বা বাগান আকৃতি করে বাগান হিসাবে তৈরি করে যদি পেয়ারার বপন করে বা উৎপাদন করে যদি আমার কাঙ্ক্ষিত ফলন বা পেতে পারি, তাহলে আমরা আসলে আর্থিক লাভবানটা হব অন্যান্য ফসলের তুলনায় এবং পারিবারিক ভাবে এবং আমাদের স্বাস্থ্যের দিক থেকে আসলে ভিটামিন সি এর অভাবটা পূরণ হবে, যা রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়তা করবে। আপনাকে ধন্যবাদ জানাই। তো আমি আরেকটা কৃষক ভাইদের জন্য এই মুহূর্তে যে করণীয় যে পরামর্শ, যেহেতু এখন আমন মৌসুম, সর্ব এলাকায়
যে আমন রোপণ করা হয়েছে। তো এই সময় যে বিভিন্ন আমনে রোগ পোকামাকড় হতে পারে, সেক্ষেত্রে কৃষকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর পোকা আক্রমণ, টেম্পারেচার বেড়ে গেলে কমে গেলে পোকার আক্রমণ হতেই পারে। এক্ষেত্রে কৃষকদের করণীয় হচ্ছে তার নিজ জমিতে শতাংশ প্রতি 3 থেকে 4টি ডাল পুঁতে দেওয়া, যাতে জৈবিক উপায়ে পোকা দমন হতে পারে। এটা আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা চাষি, আমি আশা করি এটা চাষি করবেন। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আমরা শেষের দিকে চলে এসেছি, বিদায় নেব আপনাদের কাছ থেকে। বিদায় নেবার আগে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং ফোন কলে যারা যুক্ত হয়েছেন, তাদের ফোন কলগুলো না নেওয়ার কারণে, নিতে না পারার কারণে আবারও দুঃখিত। যারা মেসেজ করেছেন অর্থাৎ SMS দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী অনুষ্ঠান ঠিক একই সময়, অর্থাৎ আগামী রবিবার 7:45 প্রথম পর্বের পরই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং লোকবেতারের সঙ্গে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে কৃষি এবং কৃষকদের সফলতা কামনা করে বিদায় নেব। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল।